আপনাদের একটা মার্কিন যুক্তরাষ্ট্রের সিরিয়াল কিলারের একটা গল্প বলবো তোমাদের। তার নাম হলো জন ওয়েন গ্যারি। 17 মার্চ 1942 সালে তার জন্ম হয়েছিল। তিনি ছিলেন একজন মার্কিন ক্রমিক হত্যাকারী, মানে সিরিয়াল কিলার এবং যৌন অপরাধকারী, যিনি কমপক্ষে 33 জন যুবক এবং ছেলেদের ধর্ষণ এবং নির্যাতন এবং হত্যা করেছিলেন। গ্যারি নিয়মিতভাবে শিশুদের হাসপাতাল এবং দাতব্য অনুষ্ঠানগুলিতে প্যাগো দ্য ক্লাউন বা প্যাচেস দ্য ক্লাউন হিসেবে ক্লাউনের বেশ ধরতেন। এই দুটি ক্লাউনের চরিত্র তিনি নিজেই তৈরি করেছিলেন, যেহেতু জনসাধারণের মাঝে তার অপরাধ আবিষ্কারের আগে তিনি একজন ক্লাউনের চরিত্র ধারণ করেছিলেন। সেই কারণেই পরবর্তীতে তিনি জনগণের মাঝে কিলার ক্লাউন হিসেবে পরিচিতি লাভ করেন। জন ওয়েন গ্যাসি জুনিয়র 17 মার্চ 1942 সালে শিকাগো, ইলিনয়ে পিতা জন স্ট্যানলি গ্যাসি এবং মা মেরিয়ন ইলেইন গ্যাসির কাছে জন্মগ্রহণ করেন। গ্যাসির বাবা ছিলেন একজন বিশ্বযুদ্ধের অভিজ্ঞ এবং একজন যন্ত্রবিদ। তার মা বাড়িতেই কাজ করতেন। তার 2 বোন ছিল, একজন ছোট একজন বড়। গ্যাসির বাবা মদ্যপ ছিলেন। বড় হয়ে জন গ্যাসি সিনিয়র তার বাচ্চাদের মৌখিক এবং শারীরিকভাবে নির্যাতন করেন। যৌবনে গ্যাসিরও স্বাস্থ্য সমস্যা ছিল। উদাহরণস্বরূপ 1952 সালে একটি সুইং সেটে খেলার সময় গ্যাসি একটি সুইং থেকে তার মাথায় আঘাত করেছিলেন এবং রক্ত জমাট বেঁধেছিল। 16 বছর বয়স পর্যন্ত সেটির কোনো চিকিৎসা করা হয়নি। গ্যাসি হাই স্কুলে পড়া করতে যেতেন এবং হাই স্কুল শেষ করার পর গ্যাসি একটি মরচুয়ারিতে কাজ করার জন্য লাস ভেগাস, নেভাদাতে চলে যান। 3 মাস পর গ্যাসি শিকাগোতে ফিরে আসেন। সেখানে তিনি নর্থ ওয়েস্টার্ন বিজনেস কলেজে ভর্তি হন এবং স্নাতক হন। স্নাতক হওয়ার পর গ্যাসি নান বুশ শু কোম্পানিতে জুতার বিক্রয় কর্মী হিসেবে কাজ করেন। 1964 সালে গ্যাসিকে স্প্রিংফিল্ড, ইলিনয়েতে স্থানান্তর করা হয়। সেখানে তিনি মার্লিন মায়ার্সের সাথে দেখা করেন এবং তার সাথে ভালোবাসা করেন এবং দম্পতি 1964 সালের সেপ্টেম্বরে তারা বিয়ে করেন। মার্লিনের বাবা তাকে 3টি কেএফসি রেস্তোরাঁ পরিচালনা করার প্রস্তাব দেওয়ার পর গ্যাসি এবং তার স্ত্রী ওয়াটারলু, আইওয়াতে চলে যান। সেখানে তাদের একটি ছেলে এবং একটি মেয়ে হয়েছিল। এরপর স্প্রিংফিল্ডে গ্যাসি ইউনাইটেড স্টেটের জুনিয়র চেম্বারের মতো কমিউনিটি সংগঠনে জড়িত ছিলেন। তিনি 1964 সালের মধ্যে স্প্রিংফিল্ড অধ্যায়ের সহ সভাপতি হন। এরপর আসে আসল ঘটনা। শিকাগো শহরতলির নরওয়ে পার্ক টাউনশিপের নরিজ গ্রামের কাছে তার খামার স্টাইলের বাড়ির ভিতর গ্যাসি তার সমস্ত হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন। সাধারণত সে একজন ভিকটিমকে তার বাড়িতে আসার জন্য প্রলুব্ধ করত এবং জাদুর কৌশল দেখানোর অজুহাতে তাকে হাতকড়া পরাতো। তারপর সে তার বন্দীকে শ্বাসরোধ করে বা গ্যারোট দিয়ে শ্বাসরোধ করে হত্যা করার আগে ধর্ষণ এবং নির্যাতন করত। 26 জনকে তার বাড়ির নিচে মাটি এবং প্রথম তলার মধ্যে খালি অসমাপ্ত সংকীর্ণ স্থান বা ক্রয়াল স্পেসে দাফন করা হয়েছিল এবং অন্য 3 জনকে তার সম্পত্তির অন্য কোথাও দফন করা হয়েছিল। 4 জনকে ডেস প্লেইন্স নদীতে ফেলে দেওয়া হয়েছিল। গ্যাসি 1968 সালের ওয়াটারলু, আইওয়াতে একটি কিশোর ছেলের সাথে যৌনকর্মে জড়িত হওয়ার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিল এবং তার 10 বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিল, কিন্তু বন্দী হিসেবে সাজা ভোগ করেন মাত্র 18 মাস। তিনি 1972 সালে তার প্রথম শিকারকে হত্যা করেছিলেন। 1975 সালের শেষ দিকে আরও 2 বার খুন করেছিলেন এবং 1976 সালে তার দ্বিতীয় স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদের
পরে কমপক্ষে 30 জন পরবর্তী ভিকটিমকে হত্যা করেছিলেন। 1978 সালের 21শে ডিসেম্বর ডেস প্লেইন্সের কিশোর রবার্ট পিস্টের নিখোঁজ হওয়ার পর তদন্তের ফলে গ্যাসিকে গ্রেপ্তার করা হয়েছিল। 33 জনকে খুনের জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়, যা সে সময়ের মার্কিন যুক্তরাষ্ট্রের আইন ইতিহাসে একজন ব্যক্তির দ্বারা সবথেকে বেশি হত্যাকাণ্ডের ঘটনা হিসেবে দেখা যায়। 13 মার্চ 1980 তারিখে ইলিনয়ের কুক কাউন্টির সার্কিট কোর্ট গ্যাসিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। 10 মে 1994 তারিখে ইলিনয় অঙ্গরাজ্যের স্ক্রেট হিল শহরে টেস্টভিল সংশোধন কেন্দ্রে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আগস্ট 2017 পর্যন্ত 5 জন নিহত ব্যক্তি অজ্ঞাত রয়ে গেছেন। তাদের মধ্যে 5 জনকে গ্যাসির স্ক্রল স্পেসের নিচে কবর দেওয়া হয়েছিল। একজন অতিরিক্ত যুবককে তার বাড়ির উঠোনের বারবিকিউ পিট থেকে প্রায় 15 ফুট কবর দেওয়া হয়েছিল। বিশেষজ্ঞরা মুখের পুনর্গঠন তৈরি করতে অজ্ঞাত ভিকটিমদের মাথার খুলি ব্যবহার করেছিলেন। গ্যারির স্বীকারোক্তির উপর ভিত্তি করে গ্যারির শনাক্ত শিকার ব্যক্তিদের সাপেক্ষে তার স্ক্রল স্পেসে নিহতদের কোথায় সমাধিস্থল করা হয়েছিল সে সম্পর্কিত তথ্য এবং ফরেনসিক বিশ্লেষণের ভিত্তিতে পুলিশ তার অজ্ঞাত পরিচয় শিকারদের হত্যা করার সম্ভাব্য তারিখ নির্ধারণ করতে সক্ষম হয়েছিল। এরপর আসি গ্যারি কোথায় কাকে হত্যা করেছিল এবং কখন। জানুয়ারি 1974, শরীর 28, পিছনের উঠোন 14 থেকে 18 বছর বয়সী পুরুষ। জুন 13, আগস্ট 6, 1976, বডি 26, ক্রল স্পেস 22 থেকে 30 বছর বয়সী পুরুষ। আগস্ট 6 থেকে অক্টোবর 5, 1976, বডি 13, স্ক্রল স্পেস 17 থেকে 21 বছর বয়সী পুরুষ। আগস্ট 6, অক্টোবর 24, 1976, বডি 21, হামাগুড়ি দেওয়া জায়গা 15 থেকে 27 বছর বয়সী পুরুষ। মার্চ 15 থেকে জুলাই 5, 1977, শরীর 10, হামাগুড়ি দেওয়ার জায়গা 17 থেকে 21 বছর বয়সী পুরুষ। আজ অবধি সমাধান করা 4টি অসম্পর্কিত ঠান্ডা মামলা হলো 21 বছর বয়সী ড্যানিয়েল নো, যাকে 30 সেপ্টেম্বর 1978 শেষ জীবিত দেখা গিয়েছিল এবং যার দেহাবশেষ 2010 সালে মাউন্ট অলিম্পাসের কাছে পাওয়া গিয়েছিল। 16 বছর বয়সী স্টিভেন সোডেন, যাকে সবশেষে জীবিত দেখা গিয়েছিল 3 এপ্রিল 1972 নিউ ইয়র্ক জার্সিতে এবং যার মৃতদেহ এপ্রিল 2000 একটি বার্লিংটন কাউন্টিতে পাওয়া গিয়েছিল। 22 বছর বয়সী শিকাগোর এডওয়ার্ড বিউডিয়ন, যাকে 23 জুলাই 1978 শেষ জীবিত দেখা গিয়েছিল এবং 16 বছর বয়সী আন্দ্রে ড্রাত, তার মৃতদেহ 1978 সালে জুন মাসে সমুদ্র সৈকতে সমাহিত করা হয়েছিল। 10 মে 1994 গ্যাসিকে প্রাণঘাতী ইনজেকশন দ্বারা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তার বয়স ছিল তখন 52 বছর। অক্টোবর 2011 কুক কাউন্টির শেরিফ টমাস ডার্থ ঘোষণা করেন যে তদন্তকারীরা অজ্ঞাত পরিচয় ক্ষতিগ্রস্তদের প্রত্যেকের কাছ থেকে সম্পূর্ণ ডিএনএ প্রোফাইল প্রাপ্ত করেন তাদের সবাইকে শনাক্ত করার জন্য। তাদের প্রচেষ্টা পুনর্নবীকরণ করতে হবে। এই অভিপ্রায় ঘোষণা করার জন্য আয়োজিত একটি সংবাদ সম্মেলন শেরিফ ডার্ট বলেন, তদন্তকারীরা সক্রিয়ভাবে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে 1970 এবং 1979 সালের মধ্যে নিখোঁজ হওয়ার পুরুষদের কাছ থেকে ডিএনএ নমুনা খুঁজছেন। অন্যান্য অসংখ্য নিখোঁজ যুবকদের গ্যারির শিকার হওয়ার সম্ভাবনাকে বাতিল করে দেয় এবং 1972 থেকে 1979 সালের মধ্যে 4টি সম্পর্কিত ঠান্ডা মামলা সমাধান করে। থ্যাংক ইউ আমার এই ভিডিও দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকের এই পর্যন্তই, পরে আবার দেখা হবে। থ্যাংক ইউ।